রোজা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল ওই জায়গায়। চোখের সামনে নিজের ফোনটা ভাঙা, নিস্তেজ, নিঃশব্দ। যেন ওটা শুধু একটা ফোন না, তার ছোট্ট একটা জগৎ, যেটাকে কেউ এসে এক মুহূর্তেই ধ্বংস করে দিল। হাত কাঁপতে কাঁপতে ফোনটা তুলে নিল রোজা। স্ক্রিনে ফাটল ধরেছে, মাঝখান দিয়ে কালো দাগ নেমে গেছে। মানে এর আর কাজ নেই, আজ থেকে সে রোজার থেকে মুক্তি নিয়েছে এমন অবস্থা। রোজার বুকটা মোচড় দিয়ে উঠল। শখের জিনিস হারানোর কষ্ট, ইদানিং রোজার অতি প্রিয় জিনিস হোক বা মানুষ, সব মনে হচ্ছে দূরে চলে যাচ্ছে। এটা কি করলেন আপনি? গলার স্বর যেন রাগ, কষ্ট, অপমান সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে ধাবিত হচ্ছে। কিন্তু আশ্চর্য, অপরপক্ষের কোনো উত্তর নেই। আশেপাশে তুরজান তখন আর নেই, সে চলে গেছে, তার কাজ করে সে গেছে। একবারও ফিরে তাকায়নি। কি এমন বলেছে রোজা যে তার ফোন ভাঙতে হলো? রোজা ঠোঁট কামড়ে ধরল, যেন কান্নারা না প্রকাশ পায়। তবুও চোখ ভিজে উঠেছে। পাগল, একদম পাগল। নিজের মনেই বলে উঠল, কিন্তু আজকের পাগল শব্দটার ভেতরে আগের মতো মজা নেই। আজ সেখানে রাগ ছিল, আর অদ্ভুতভাবে একটু ব্যথাও ছিল। বাগানের হালকা বাতাসটা এখন আর ভালো লাগছে না। চারপাশের ফুলগুলো কেমন যেন নিষ্প্রাণ মনে হচ্ছে। রোজা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার মনে শুধু একটা কথাই ঘুরছে, কেন? রোজা কি এমন বলেছিল? শুধু মজা করেছিল? তাহলে তুরজান এমন আচরণ করলো কেন? তার কি অধিকার আছে? নাকি এই অধিকারটাই রোজা বুঝতে পারছে না? ওইদিকে তুরজান নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আসছে, শ্বাস ভারী হয়ে আসছে। হাত দিয়ে চুলে টান দিয়ে আওড়ালো, নিজেকে কন্ট্রোল কর তুরজান। কিন্তু চোখের সামনে বারবার ভেসে উঠছে রোজার সেই কথা। সুন্দর একটা ছেলের ছবি। পৃথিবীতে কোনো ছেলে নিশ্চয়ই তার প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে চাইবে না, আর না তো প্রিয় মানুষের মুখে অন্য কারোর নাম শুনতে চাইবে। তারপর আবার যোগ করছিল, আর বিদেশে গিয়ে আরও 12-13টা। ভাবতেই তুরজানের চোয়াল শক্ত হয়ে গেল। সে জানে রোজা সিরিয়াস না, ওগুলো জাস্ট ফান ছিল, কিন্তু তবুও তার বুকের ভেতর আগুন কেন জ্বলছে? কেন মনে হচ্ছে কেউ তার নিজের জিনিসের ওপর হাত দিয়েছে? তুরজান জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূরে আকাশটা মেঘলা, হালকা বাতাস বইছে, গোধূলির ম্লান আলোয় চারিদিকে মায়া মায়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কবির ভাষায় এই সময়টাকে সবচেয়ে মনোরঞ্জিত পরিবেশ বলা হয়। হয়তো এই আলোতে দাঁড়ালে ব্যক্তি তার জীবনের অধিকাংশ সুখ উপলব্ধি করতে পারে। কিন্তু তুরজানের ভেতরের ঝড় থামছে না। নিজেকেই প্রশ্ন করল তুরজান, আমি কি করছি? একটা ফোন, শুধু একটা ফোন ভেঙে দিল তুরজান, তাও কোনো কারণ ছাড়া। রোজা তো ভীষণ কষ্ট পেয়েছে ফোন ভাঙাতে। তুরজান কি তার প্রেয়সীকে বেশি কষ্ট দিয়ে ফেলল? রোজা তার জিনিস নিয়ে কতটা সেন্সিটিভ। হালকা করে চোখ বন্ধ করল তুরজান। তুই ওকে কষ্ট দিলি তুরজান নেওয়াজ, যাকে ছাড়া অচল অবিচ্ছেদ্য এক অপরিণত অংশ তুই। একটু থেমে আবার বলল, তবে আর না তোকে আর কষ্ট পেতে দেব না, তো তোকে এখন থেকে পুরোটা একা ছেড়ে দিব। আমি বড্ড সুযোগ সন্ধানী রোজা। নিজের প্রিয় জিনিস আটকে রেখে নিজের করতে আমি ভালো করে জানি। আপনার স্বাধীনতা শেষ, মিসেস তুরজান নেওয়াজ। ওইদিকে রোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল, বিছানায় বসে ফোনটা কোলে রাখল। হালকা করে আঙুল দিয়ে স্ক্রিনে ছোঁয়া দিল। কোনো রেসপন্স নেই। চোখের কোণে জমায় থাকা জল এবার বাদ ভেঙে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে রোজা বলল, এটা আমার প্রথম ফোন। তারপর হঠাৎ তুরজানের মুখটা মনে পড়ল, রাগী চোখ, চুপচাপ কণ্ঠ, আর সেই অদ্ভুত অধিকারী আচরণ। রোজা চোখ মুছে ফেলল। আমি কেন কাঁদছি? পাষাণ লোক পারে তো শুধু অন্যের জিনিস নষ্ট করতে, ওনাকে তো আমি। থেমে আবার বিড়বিড়ালো, ওনার কি যায় আসে? উনি কে? আমার ফোন ভেঙেছে, তাতে তো উদ্ধার করে ফেলেছে আমাকে। কথাগুলো বললেও নিজের কাছে বেখেয়ালিপনা মনে হলো। কি থেকে কি বলছে, মাথায় সমস্যা হয়ে গেল নাকি ওই লোকটার জন্য? মনের ভেতর থেকে উত্তর আসলো না। ঠিক তখন দরজায় নক পড়ল। তুবার কণ্ঠ, রোজা। রোজা দ্রুত চোখ মুছে বলল, আস। তুবা ভেতরে ঢুকে থেমে গেল। এই কিরে, এই অবস্থা কেন তোর?
আর আমি সেই কখন থেকে গার্ডেনে খুঁজছিলাম তোকে। এখানে বসে বসে আসিস কেন? রোজার হাতে ভাঙা ফোন দেখে চোখ বড় বড় হয়ে গেল। কে করেছে এটা? রোজা একটু চুপ করে রইল, এরপর ধীরে বলল, একটা করে প্রশ্ন কর, একটা করে উত্তর দেই। একের পর এক প্রশ্নের ঝড় তুলছিস কেন? এই ফোনের এই অবস্থার জন্য দায়ী তোর ভাই। তুবা নিঃশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। আমি জানতাম তোর ফোন ভাইয়া ছাড়া আর কে ভাঙবে। আচ্ছা বাদ দে, এখন ঝটপট বলে ফেল কেন ভেঙেছে। রোজা বাস খায় দৃষ্টি নিয়ে তুবার দিকে তাকিয়ে বলল, মানে? তুবা একটু হেসে বলল, ভাইয়ার রাগটা আমি চিনি, তাই বললাম আর কি, কিন্তু তুই কি কিছু বলেছিলি? রোজা ঠোঁট ফুলিয়ে বলল, কিছু না, জাস্ট মজা করেছিলাম। কি মজা? রিলেশন নিয়ে। তুবা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হেসে উঠল। বিছানায় বালিশ নিয়ে স্বস্তি নিয়ে বসে হাসতে হাসতে বলল, তুই মরেছিস। রোজা বিরক্ত হয়ে বলল, ওইটা তোর কাছে হাসির বিষয়? তোরা দুই ভাই বোনই পাগল। তুবা মাথা নাড়ল। সে যাই বলিস, কিন্তু তুই কিছু কথা বা আবেগ এখনো বুঝিস না। কি বুঝি না? তুবা একটু কাছে এসে ফিসফিস করে বলল, ভাইয়া তোর ওপর সিরিয়াস। রোজা স্থির হয়ে গেল, জোরে চিল্লানি দিয়ে বলল, কি? আরে আস্তে ভাই, পুরো কথা শোন। মানে হলো, তুবা এবার একটু সিরিয়াস হয়ে বলল, রোজা তুই ভাবছিস ভাইয়ার রাগটা এমনি, কিন্তু না, এটা পজিটিভনেস। ভাইয়া পরিবারের সবার প্রতি পজিটিভ। রোজার বুকটা কেমন যেন কেঁপে উঠল। পজিটিভ শব্দটা তার মনে বারবার ঘুরতে লাগলো। এটা হতে পারে না, তুরজান কেন এত পজিটিভ হবে? নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে। রোজা বলল, কিন্তু উনি তো। ভাইয়া তো এমন না, তাই মনে হচ্ছে তোর। মনে হচ্ছে ভাইয়া ইচ্ছে করে তোর ফোন ভেঙেছে তোকে কষ্ট দেওয়ার জন্য। রোজা হালকা মাথা ঝাঁকালো, যার মানে রোজা সত্যি ভেবেছে তুরজান শুধুমাত্র রোজাকে কষ্ট দিতে রোজার ফোন ভেঙেছে। তুবা হালকা হেসে বলল, মানুষ বাইরে যেমন দেখায় ভেতরে তেমন থাকে না সব সময়। ভাইয়ার ক্ষেত্রেও তেমন। ভাইয়া নিজের অনুভূতি হোক বা সামান্য মাথা ব্যথা, সেটাও সবার থেকে এড়িয়ে চলতে পছন্দ করে। সন্ধ্যার দিকে পুরো বাড়িটা আবার ব্যস্ত হয়ে উঠল, কিন্তু আজ একটা অদ্ভুত টান টান আছে। রোজা তুরজানের সামনে পড়া এড়িয়ে চলছে। এখন অবশ্য কারণটা রাগের বা ভুল বোঝাবুঝি নয়। এখন এড়িয়ে চলার কারণটা হলো রোজার কাছে তুরজান নেওয়াজকে মাফ চাইতে হবে। ফোন ভাঙার কারণে নয়, হঠাৎ রেগে যাওয়ার কারণে। ফোনের কথা মিরানকে বলার পর বলেছে ফোন আবার কিনে দেবে, যদিও রোজার ভালোই হয়েছে, আবার নতুন ফোন পাবে। কিন্তু তুরজান কেন হঠাৎ হঠাৎ রেগে যাবে, এভাবে ভাঙচুর করবে? যদিও তুবা রোজাকে বুঝিয়েছে, কিন্তু রোজা তো রোজাই এসব ভেবে বসে আছে আর তুরজানকে অ্যাভয়েড করছে। আর তুরজান সে ইচ্ছে করে সামনে আসছে না। সেও দেখবে কতক্ষণ এমন প্যাঁচার মতো মুখ করে রাখে। দুজনেই দূরে, তবুও একজন আরেকজনেরকে অনুভব করছে। এই কয়েক ঘন্টা কথা না বলেই মনে হচ্ছে কতদিন কথা বলে না। যদিও ব্যাপারটা রোজার কাছে ঝগড়া করতে পারছে না বলে এমন মনে হচ্ছে, কিন্তু আসলে কি তাই? রোজা কি ঝগড়া করার জন্যই ওই পাথর মানবের সাথে কথা বলতে চাইছে তুরজান এসে রোজার সাথে কথা বলুক? রাতে ডিনারের পর রোজা ছাদে উঠে গেল। রোজার অদ্ভুত ফিল হলেই ছাদে চলে যায়। ছোটবেলার অভ্যাস এটা। আজকে আকাশে চাঁদ নেই, হালকা তারা আছে, বাতাসটা ঠান্ডা। সে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তুবা ছাদে যেতে গেলেই মিরান দৌড়ে এসে পথ রোধ করল, যেন তুবা উপরে গেলে কিছু অনর্থ হয়ে যাবে। মিরানের এমন আচরণ দেখে তুবা রেগে বলল, কি সমস্যা? এমন পথ আটকে দাঁড়ালে কেন? মিরান দুহাত বাড়িয়ে বলল, দেখছিলাম হাত কত বড় হয়েছে, তা আমি একা দেখে বুঝতে পারছি না। একটু দেখে বলতো কত বড় হয়েছে। কেন? তোমার অনন্যার কি হয়েছে? তার কাছে গিয়ে হাতের মাপ নিয়ে এসো। এটা অবশ্য খারাপ বলিসনি, কিন্তু এখন তুই মেপে দেখ। রাগাবানা মিরান ভাই, বিরক্ত লাগছে। তোর ভালো লাগলো কবে? জীবনে কোনোদিন বলতে শুনলাম না আজকে আমার ভালো লাগছে। এই দৈনিক তো এই একই কথা বলিস। শর্ত সামনে থেকে। মিরান যেন একেবারে গো ধরে আছে। আজ তুবার সাথে ঝগড়া করবে, তুবাকে আরেকটু উস্কে দিয়ে বলবে, তুবু বুড়ি। একদম এইসব নামে ডাকবে না আমায়, বলে দিলাম। আচ্ছা সরি তুবা মহিলা। বলতেই তুবা হাতে থাকা পানির বোতলের ক্যাপ খুলে পানি মিরানের গায়ে ঢেলে দিল। মিরান হকচকিয়ে গেল। পুরো পানি নিজের গায়ে পড়ল না, বাকি পানি তুবার মাথায় গিয়ে জায়গা করে নিল।
মিরান তুবার হাত থেকে বোতল নিয়ে পানি ঢেলে দিয়েছে। দুজনে কিছুটা ভিজে গেছে। তুবাকে রেগে থাকতে দেখে মিরান আমতা আমতা করে বলল, তুবু বুড়ি, বিশ্বাস কর আমার দোষ নেই। তাহলে দোষ কার, আমার? না মানে হ্যাঁ না। কি মানে করছে, বিরক্ত। শর্ত, তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই বলেই ছাদে উঠতে গেল। মিরান কি করবে, এই মেয়ে এমন কেন? দেখছে ছাদে যেতে দিবে না জন্য এমন আটকানো হচ্ছে, তাও কেমন বেহায়াপনার মতো ছাদে ছুটতে চাচ্ছে। তুবার হাতে হ্যাঁচকা টান লাগতেই তুবা পেছনে তাকালো। মিরান হাত ধরেছে। মিরানের দিকে প্রশ্নবোধক তাকাতেই মিরান বলল, তুবু বুড়ি থেমে যা, ছাদে ভাইয়া আছে। প্রথম বাক্য শুনে অদ্ভুত অনুভূতি হলেও পরের বাক্য শুনে কেমন অনুভূতিরা পালালো মনে হলো। হ্যাঁ, তবে কি করার? তুবা এখন নিজেই কনফিউশনে আছে। এই লোক ফোনে এত ভালো কথা কি করে বলতে পারে? ফোনের কথা বলা মানুষটাকেই তুবা ভালোবাসে, এই মানুষটাকে না। ফোনে মিষ্টি সুর দিতে পারে, অথচ সামনে থেকে খ্যাস খ্যাস করে। তুবার কথা বাড়ল না, পিছে গিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে আসলো, ফোনটা কি নিবেন ম্যাডাম? রোজা চমকে তাকিয়ে দেখল তুরজান। সে চুপচাপ দোলনায় বসে আছে, ফোন স্ক্রল করছে। কিন্তু উনি কখন এলো ছাদে? ভাবতে মনে পড়ল, ছাদে রোজা আসার সময় আজ দরজা খোলা পেয়েছে, মানে রোজার আগে তুরজান ছাদে এসেছে। ইস, রোজা ছাদে এসে সেই তারা খোঁজে ব্যস্ত হয়েছে। তুরজান নিশ্চয়ই ভেবেছে রোজা পাগল, নয়তো আধা ঘন্টা পার হয়ে গেল, রোজা জানতেই পারেনি সে বাদেও ছাদে আরেকজন আছে। তুরজানকে দেখবেই বা কেমন করে? সেই তো আধারে বসে আছে। তুরজানের চোখের দিকে তাকাতেই দেখল আগের মতো কিছু নেই, আর থাকলেও বা কি? রোজার দ্বারা ওই রহস্যে ঘেরা চোখ পড়া সম্ভব না। রোজা তো ঠিকই করেছে, চোখের দিকে আর তাকাবে না। ওই বাদামি রঙা চোখ কেমন সুস্থ মানুষকে মাতাল করতে সক্ষম। রোজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো তুরজানের চোখে একটু ক্লান্তি আছে, তবে রোজা কিছু বলল না। তুরজান ধীরে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাকালো রোজার দিকে, বলল, গত 1 ঘন্টা যাবত আপনার আশায় বসে আছি, যদি এদিকে একটু এগিয়ে আসতেন। রোজা কথা বলল না। রোজা তো আগেই ওই কণ্ঠ আর চোখের ওপর উষ্টা খেয়েছে, শুধু তা এড়ানোর জন্য ঝগড়া করতো, তাও মনে হচ্ছে আর হবে না, এবার প্রেমে পড়বে। এই রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুরজান আবার বলল, আপনি আমার কাছে আসবেন নাকি আমি আপনার কাছে আসব? মানে এদিকে এগিয়ে আসতে বলেছি না, এদিকে আয়। এইমাত্র এই লোকের ওপর ফিদা হচ্ছিল। আপনি বলার স্টাইলটা তো ভালোই ছিল। এই তুই এনে তা লণ্ডভণ্ড করে দিল। রোজা দোলনার দিকে এগোতেই তুরজান পাশে বসতে বলল। রোজা বাধ্য মেয়ের মতো তুরজানের পাশে বসল। তবে ঠিক করছে, চোখের দিকে তাকাবে না। তুরজান একটা ব্র্যান্ডের ফোন রোজার হাতে ধরিয়ে দিল। ফোনটা দামি, সাথে এক্সক্লুসিভ দেখতে, পুরাই জোস। এক্সাইটমেন্টে রোজার তো নাচতে মন চাচ্ছে, কিন্তু যতই হোক তুরজান নেওয়াজের সামনে তা করা যাবে না। রোজার দিকে তাকে বলো, পছন্দ হয়েছে নাকি চেঞ্জ করতে হবে? রোজা উত্তর না দিয়ে বলল, পছন্দ কার আপনার? কেন? না এমনি, আপনার পছন্দ ভালো বলেই। রোজা জিভ কাটলো, অন্যদিকে ঘুরে বিড়বিড় করলো, যাক, আপনার বউয়ের কপালে একটা জিনিস ভালো হবে, আপনার পছন্দ বেস্ট। সরি, একটা শব্দ, কিন্তু সেই শব্দে কেমন যেন ভারী অনুভূতি। রোজা তাকে রইল তুরজানের দিকে। আপনি সরি বলবেন? আপনি সরি বললেন? তুরজান হালকা হেসে বলে, হ্যাঁ, ভুল করলে সরি বলতেই হয়। সরি জাস্ট একটা ওয়ার্ড, বাট এটা দিয়ে 1000 অভিমানের পাহাড় ভাঙা যায়। আমার একটা সরি যদি বিপরীত মানুষের অভিমান ভোলাতে পারে, তবে তা আমার জন্য ছোট হবে না, বরং আমাকে তা দ্বিগুণ অনুশোচনা থেকে মুক্তি দেবে। প্রিয় জিনিস বা মানুষ ধরে রাখতে গেলে একটু আরেকটু সরি বললে কিচ্ছু হয় না। রোজা কিছুক্ষণ চুপ করে রইল। রোজার চুপ থাকার মাঝেই তুরজান এক কাজ করে ফেলল। রোজার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল দোলনায়। রোজা হকচকিয়ে গেলে তুরজান নিজেই বলল, আমি ফ্রিতে কাউকে কিছু দেই না, ফোন পেয়েছি, সেবার আমার মাথা মেসেজ কর। একজন 10 বছর আগে থেকে বড্ড জ্বালাচ্ছে মাথায় এসে, তারপর মাথা থেকে হৃৎপিণ্ডে অবস্থান করেছিল। এখন দুটোই তার দখলে, কিন্তু সে কিছুই বুঝতে চায় না, তাই তার শাস্তিটা তোকে দিলাম। দোলনাটা আস্তে আস্তে দুলছে, আর সেই দোলনার উপর তুরজান একদম নিশ্চিন্ত ভঙ্গিতে রোজার কোলে মাথা রেখে শুয়ে আছে, যেন বহুদিনের ঘুম। তৃষ্ণার্থ ব্যক্তি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে।
আর যার কোলে মাথা রেখেছে তার কাছে যেন সে স্রেফ একটা আপনজনের থেকে অন্য কিছু। যার কোলে মাথা রেখে নিশ্চিন্তে রাত পার করা সম্ভব। রোজা স্থির, একদম যেন কোনো পাথর বসে আছে এমন অবস্থা। হাত দুটো সেই আগের জায়গাতেই আছে। তুরজান বারবার মাথায় হাত বুলিয়ে দিতে বললেও যেন কথা কানিয়ে যাচ্ছে না, যেন সময় মাঝ আকাশে থেমে আছে। শোবে কি না শোবে না এমন ভাবটার মাঝে চোখ বন্ধ রেখেই বলল তুরজান, কি হলো, সার্ভিস বন্ধ নাকি? অমন পাথরের মতো বসে আছিস কেন? রোজা ঠোঁট কামড়ে ধরল। সে কি করে একজন ছেলের মাথায় স্পর্শ করবে? দোমনা করে হাত দিতে গেল মাথায়, আবার ফিরিয়ে নিল হাত। সামান্য মাথায় হাত দিতে গিয়ে এমন কাঁপাকাঁপির কি আছে অদ্ভুত। রোজা চোখ বন্ধ করে বলল, আপনি মানুষটা কেমন যেন। চোখ না খুলে হালকা হাসলো তুরজান। তুরজান বেশ বুঝতে পারছে রোজার অবস্থা, তবে তুরজান এখন আর এসব কাঁপাকাঁপির জন্য রোজাকে এক চুল পরিমাণও ছেড়ে দিবে না। এই মেয়ে অতিরিক্ত স্বাধীনতা পেয়ে তাকে দামই দিচ্ছে না। এদিকে তুরজান বউয়ের আশায় মরে যাচ্ছে, আর এই মেয়ে কি দিব্যি হেসে খেলে বেড়ায়। তুরজান একা কেন পড়বে? যার জন্য তুরজানের মন পুড়ছে তাকেও পড়ানো হোক। তুরজান বলল, তাই নাকি? জানতাম না তো। তা আমি কেমন? জানি না। কেমন কেমন যেন রহস্য রহস্য গন্ধ আপনার ব্যবহারে। সত্যি? আচ্ছা ভালো, এবার চুলে বিলি কেটে দে। পারবো না। আমার এত সাধের চুল যে ছোঁয়ার অনুমতি পেয়েছিস, এটা তো তোর ভাগ্য। জানিস এই চুলের পেছনে কত টাকা খরচ হয়, আর তুই সেই সুযোগকে অবহেলা করছিস। আপনার সাধের চুল ছোঁয়ার ইচ্ছে নেই আমার। আপনার দামি চুল আপনি পকেটে রাখেন কি? তোর টাকলা বড় পছন্দ? রোজা যেন আকাশ থেকে পড়ল। সে কখন বলল তার টাকলা বড় পছন্দ? আজব। তার বড় বাবা কি জানে তার ছেলে পাগলের খাতায় নাম দিয়েছে? নিশ্চয়ই জানে না। তবে তা জানানোর দায়িত্ব না হয় রোজা নিজে নিবে। রোজা তড়িৎ গতিতে বলল, আমি তো কখন বললাম? এই যে বললি, ঘোড়ার ডিম বলেছি। শুনুন তো, আমি ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়? তোকে নিষেধ কে করেছে? আপনি না শুনলে কিভাবে রুমে যাব? এখানেই ঘুমিয়ে পড়। রোজা এবার নিশ্চিত তুরজান পাগল হয়েছে, নয়তো রোজাকে ছাদে ঘুমাতে বলবে কেন? তাও নিজে রোজার কোলে মাথা রেখে রোজাকে ঘুমাতে বলছে। রোজা তুরজানকে হাতে ঠেলে নিজের কোল থেকে সরাতে গেলেও পুরুষালী শক্তির কাছে তুচ্ছ। যদিও তুরজান কোনো শক্তি প্রয়োগ করেনি, তবে রোজার ধাক্কা দেওয়ার সময় যে উঠে বসবে তাও বসেনি। মানে এক প্রকার ছোট বাচ্চাদের মতো অবস্থায় তুরজান নির্বিকার হয়ে আছে। রোজা তুরজানের দিকে তাকে দেখলো, এখনও চোখ নিরীহ করে প্রাণীর ন্যায় শুয়ে আছে। উঠুন, আমার পা ব্যথা হয়ে গেল। আমি তো এখন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেই পারবো না। অভ্যাস করে নে ম্যাডাম। রোজাও তুরজানের মতো বলল, সরি স্যার, আপনার কথা বলতে পারছি না, রাখতে পারছি না। আপনি অতিরিক্ত ভারী, আমার হাড্ডি সবগুলো গুঁড়ো হয়ে গেল, আমি আর পারছি না। মন থেকে করেন ম্যাডাম, দেখবেন ধৈর্য আর শক্তি সব এমনিতে চলে আসবে। এই তুরজান ভাই, আপনি উঠবেন কিনা বলুন তো? আপনার এত সব প্যাঁচানো কথাবার্তা বুঝতে পারছি না। একে তো রাত অনেক হয়েছে, তারপর রাতভর পাগলামো করছেন, আর আমাকে ধৈর্য বানাতে বলছেন কেন? আপনার বউ আসলে তাকে বলবেন। একটু থেমে আবার বলল, আপনাকে আবার জিনে টিনে আসর করলো না তো? আপনার মুখ থেকে এত সুন্দর কথা বের হচ্ছে। তবে যাই বলেন, জিনটা ভালো আছে। আপনি আমার সাথে খ্যাস খ্যাস করেন, তাই আপনাকে দেখাচ্ছে কিভাবে কথা বলতে হয়। এত কথা কিভাবে বলিস, মুখ ব্যথা হয় না? আপনি শুনলেন কেন? আপনাকে বলেছি শুনতে। আমার মুখ, আমার সব, আমি কথা বলেছি, আপনার কি? রেগে গেলে আচ্ছা বাদ দিলাম বলে আবার বিড়বিড়ালো, সব তো তোরই, কথাগুলো তোর, হাজবেন্ডও তোর, ধৈর্য ধরে তোর কথা শুনেও সে, আমার কি? মাথা ব্যথা করছে তুরজানের এই এক কথা। রোজার দেরি করল না, ধীরে ধীরে হাত রাখলো তুরজানের চুলে। প্রথম ছোঁয়া, তার হাত কেঁপে কেঁপে উঠল। বুকের বাঁ পাশে হঠাৎ বিদ্যুতের ন্যায় শক লাগলো। এত কাছ থেকে এই মানুষটাকে এইভাবে ছোঁয়া, অদ্ভুত এক অনুভূতি। তুরজানও একটু নড়ল না, আবার যেন ঘুমিয়ে পড়তে উদ্যত হলো। শুধু নিঃশ্বাসটা যেন একটু ধীর হয়ে গেল আগের চেয়ে। তুরজানের চুলে জোরে টান অনুভূত হতেই বুঝতে পারল রোজা তার চুলের সাথে যুদ্ধে নেমেছে। তবে সব থেকে বড় অস্ত্র হলো নীরবতার সহিত কাউকে আপন করে নিজের গণ্ডিতে চালানো। আস্তে বলল তুরজান, এইভাবে না, আস্তে। মাথা ব্যথা করছে, তাকাতে পারছি না। আরও কষ্ট দিতে চাস?
রোজ এবার মন দিয়ে করতে লাগলো নিজের কাজ। আস্তে আস্তে আঙুল চালাতে লাগলো তুরজানের চুলের ভেতর। তুরজানের চুল যেন স্কিলের সুতার ন্যায় সূক্ষ্ম আর ঝলমলে। রোজা আর এক দফা প্রেমে পড়তে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, হালকা বাতাস বইছে ছাদে। দূরে কোনো বাসা থেকে ভেসে আসা গানের শব্দগুলো এই পর্যায়ে মাতাল করার মতোই লাগছে রোজার ন্যায়। চোখ বন্ধ রেখে ডাকলো তুরজান, রোজা। আজকে কেঁদেছিলি? রোজার হাত থেমে গেল। তুরজান তো সারাদিন বাড়িতে ছিল না, তাহলে জানলো কি করে? রোজার সংক্ষিপ্ত উত্তর দিল, না। মিথ্যে বলিস কেন? আপনি সব জানেন। সব না, কিন্তু তোর কান্না বুঝি। তোর চোখ দুটো কেমন ফুলে আছে। এই একটা কথায় বুকের ভেতরটা নরম হয়ে গেল রোজার। সে আবার হাত চালাতে লাগলো। এবার কেন জানি আর জোর করে হাত চালালো না চুলে, বরং নিজের মনের ইচ্ছেতে। কিন্তু এবার রোজার চোখে জল চলে এসেছে। ধীরে ধীরে, তুরজান, আমি রাগ করেছিলাম, কিন্তু তোর ওপর না, নিজের ওপর কেন জানি তখন রাগ হচ্ছিল। তখন রাগ করার জন্য সরি, বাট তোকে হার্ট করতে চাইনি। রোজা ফিসফিস করে বলল, জানি আপনি সবাইকে নিয়ে পজিটিভ। তুরজান চোখ খুলল না এবারও। মনে হচ্ছে চোখ খুলে রোজা বলবে, আপনার মাথা ব্যথা শেষ, এবার আমি যাই। তবে তুরজানের ব্যাপারে রোজার সব জানা দরকার। তুরজানের ভালো দিক যেমন রোজার জানার অধিকার আছে, তেমনি খারাপ দিকও জানতেও চায় সে। নয়তো এই পৃথিবীতে তুরজান নেওয়াজ খোলা বই হবে কার কাছে? ছেলেরা ছোট থাকতে মায়ের কাছে, আর বড় হয়ে নিজের অর্ধাঙ্গিনীর কাছে একমাত্র খোলা বই হতে পারে। বাকি সবার কাছে কেবল গাম্ভীর্য এক মানব। তুরজান বলল, আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, বিশেষ করে নিজের প্রিয় কোনো জিনিস বা মানুষ হারানোর কথা উঠলে। এটা আমার সবচাইতে বড় দুর্বলতা। এটা মানিয়ে নিতে পারবি? এটা মানিয়ে নিতে পারলে আমার নিজের জীবনের বিনিময়ে তাকে আমি পৃথিবীর আজন্ম সুখ দিতে প্রস্তুত। রোজার হাত থেমে গেল পুরোপুরি। রোজা ধীরে বলল, আমি না, মানে আমার মানাতে কি এসে যায়? এভাবে কথা বলবেন না। হালকা হাসলো তুরজান। কেন ভয় লাগে আমাকে? না, আপনার ঘুরিয়ে বলা কথাকে। তুরজান এবার চোখ খুলে তাকালো রোজার দিকে, খুব কাছ থেকে যেন বলল, আমি তোকে ভয় পাইয়ে দিতে চাই না রোজা, তাই এই টপিক বাদ। রোজা কিছু বলল না। হাওয়াটা কেমন যেন বদলে গেছে। ছাদের নীরবতা আর দুইটা হৃদয়ের শব্দ। তুরজান ধীরে উঠে বসলো। বলল সে, চল একটা কাজ করি। কি? নতুন ফোনটা সেট আপ করি। রোজা একটু অবাক হয়ে বলল, এখন? এখনই? না হলে তুই আবার সারা রাত কাঁদবি। কেঁদে নেওয়াজ বাড়ি ভাসিয়ে ফেললে থাকবো কোথায়? আমি কাঁদি না। আমি জানি রোজা স্মিতা মেহরোজ কাঁদে না। সে তো শুধু বৃষ্টির ন্যায় চোখ থেকে পানি বের করে। রোজা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। নতুন ফোন, নতুন শুরু অধ্যায়। তুরজান ফোনটা অন করতে স্ক্রিনে আলো জ্বলে উঠল। রোজার চোখ চকচক করে উঠল। রোজার ছবি দেখতে পেল। 10 বছরের কোনো একটা ছবি হবে, যদিও চেনার উপায় নেই, তবুও নিজেকে আবিষ্কার করতে পারল রোজা। একদম নতুন, একদম নিজের। বলল, তুরজান পাসওয়ার্ড দে। আমি দিব। এটা তোর ফোন। রোজা ধীরে ধীরে বলল, সমস্যা নেই, আপনি সেট করেন। তুরজান তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। রোজা জিজ্ঞেস করলো, কি? কিছু না। তা তো বিশ্বাস করলি কেন? রোজা নিশ্চুপ। সত্যি তো নিজের অজান্তে তুরজানের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এই ফোনে প্রথম কলটা কাকে দিবি? রোজা একটু ভেবে বলল, তুবাকে। তুরজান বেশ অবাকই হলো। এই মেয়ে বলতে তো পারতো, আপনি যখন ফোন দিলেন আপনাকে প্রথম কলটা দিই। না, স্বামী ছেড়ে ননদের বেশি প্রায়োরিটি দিচ্ছে ননদকে। ভুরু তুলল তুরজান, মুখে বলল, আমাকে না? না মানে ফোন তো আমি গিফট করলাম, প্রথম কলটা আমার কাছে যাওয়া উচিত। আপনি তো সামনে আছেন, তাও দিতে পারিস। রোজা হালকা হেসে বলল, প্রথম কল তুরজানের নাম্বারই দিল অবশেষে। তুরজান একে একে সব সেট করতে লাগলো। ওয়াইফাই, অ্যাকাউন্ট, অ্যাপস, গুগল আইডি মনে আছে। রোজা থেমে গেল। সে তো ওসবে কোনো দিন খেয়ালই করেনি। আর ওই ফোনের সিটিংস ও মিরান করেছিল। পাসওয়ার্ডটা ভুলে গেছি। বলল তুরজান, স্বাভাবিক, বাট তোর ভোলার রোগ আছে, তুই তো সব কিছু ভুলে যাস। ও হ্যালো মিস্টার, আমি কিছুই ভুলে যাই না, শুধু শুধু আমাকে খোঁচাচ্ছেন। আপনার যে ঝগড়ুটে বউ পছন্দ তা ভালো করে বুঝতে পারছি। হয়ে গেছে। ফোনটা এগিয়ে দিয়ে বলল তুরজান। রোজা খুশি হয়ে ফোনটা নিয়ে বলল, থ্যাংক ইউ, ওয়েলকাম। একটু থেমে তুরজান বলল, আমার পক্ষ থেকে একটা থ্যাংক ইউ বাকি আছে। কি জন্য?
মাথা ম্যাসেজের জন্য। রোজা চোখ বড় বড় করে তাকে বলল, আবার শুরু করবেন নাকি? তুরজান হেসে ফেলল, না বোধক মাথা নাড়ালো। তারপর সিরিয়াস হয়ে বলল, রোজা, কিছু না। রোজা ভুরুকুসকে আবার ঠিক করে ফেলল। সে তো আর পাগল না যে তুরজানের সাথে পাগলামি করবে। তাছাড়া তার আবার নিউ ফোন হয়েছে। রোজার ঠোঁটে হাসি ফুটে উঠল। ফোনটা নিয়ে দেখতে শুরু করলো। তুরজান উঠে গিয়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আকাশে তারা, হালকা বাতাস, আর মাঝখানে দুইটা মানুষ যারা ধীরে ধীরে একে অপরের হৃদয়ের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে তুরজানের ফোনটা বেজে উঠল। রাত প্রায় 12টা ছুঁই। এত রাতে তুরজানকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। ফোনে রিং হতে দেখে এক প্রকার বিরক্ত তুরজান। ফোন বাজার আর টাইম পেল না। যেই বউয়ের কাছে থাকতে পারে বা একটু থাকতে চায়, সেই কোথা থেকে টর্নেডো এসে হামলা করে মিষ্টি মুহূর্তে। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই বিড়বিড় করল, শালার অসুর মশাই। এমন শ্বশুরের চেয়ে বাড়িতে মির্জাফর পালা অনেক ভালো। অন্তত শেষ মুহূর্তে মির্জাফরই করবে। কল রিসিভ হতেই কর্কশ গলা ভেসে এলো, আমার মেয়ে কোথায়? পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তুরজান ফাজলামো করবে না। রোজা কোথায়? আপনার মাথার ওপর, ছাদে আছে। এত রাতে আমার মেয়েকে ছাদে নিয়ে গেছো কেন? আর ওখানে রেখেছো কেন? আপনার মেয়ে তো খুকি, যে কোলে করে ছাদে এনেছি। আপনার তেরা মেয়ে নিজ ইচ্ছেতে ছাদে এসেছে আর নিজ ইচ্ছেতে এখানে আছে। ওর কাছে ফোন দাও, ও ঠিক আছে তো? কি করেছে ওর সাথে? শ্বশুরমশাই এত রাতে এসব বলতে ফোন করেছেন, আর আমি আপনার মেয়েকে কি করব? আপনি কি কোনোভাবে? বলতে মোস্তফা নেওয়াজ কেসে উঠলেন। তিনি তো ভুলেই গেছিল কার সাথে কথা বলছে। তিনি তাই আর কথা বাড়ালেন না, বললেন, নিচে আসো তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। এসে নিজ দায়িত্বে নিয়ে যান। আপনার মেয়ে ছাদে থাকতে চাইছে, বলছে পরে যাবে। তুরজান, রোজাকে নিয়ে নিচে নামো তাড়াতাড়ি। কোলে করে, বেয়াদব ছেলে, কাঁধে করে নামো। বলে ভদ্রলোক কল কাটলেন। তুরজান রোজার দিকে এগিয়ে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, নিচে চলো। আর একটু থাকি? না, আর থাকতে হবে না, ওয়েদার ভালো না, বৃষ্টি আসতে পারে। রোজার কথা বাড়ালো না, উঠে দাঁড়ালো। এতক্ষণ বসে থাকায় পায়ে ঝিঝি অনুভূতি না হলেও উঠে দাঁড়াতেই মুখ থুবড়ে পড়ল সে। তবে ছাদের মেঝেতে পড়েনি, পড়েছে তুরজান নেওয়াজের বলিষ্ঠ বাহু ডোরে। তুরজান কোনো কথা না বলে ঝট করে কোলে তুলে নিল। রোজা আবার পায়ে ঝাঁকুনি অনুভব করতে চোখ মুখ খিসে বন্ধ করে ফেলল। রোজানা চাইতো বারবার এই পুরুষের বাহুডোরে পড়ে যাচ্ছে। কেন মস্তিষ্কে এই পুরুষ ঢুকে যাচ্ছে? শুধু মস্তিষ্কে গিয়ে শান্ত হচ্ছে না, মস্তিষ্কে বিচরণ করতে করতে জায়গা করে নিচ্ছে। আমি এমনিতেই যেতে পারতাম, একটু বসলেই পা ঠিক হয়ে যেত। শুধু শুধু কষ্ট করে কোলে না নিলেও চলতো। নামিয়ে দিব নাকি ফেলে দিব? ছাদ থেকে ফেললে অবশ্য তোর তেমন কোনো ক্ষতি হবে না। রোজা ভয়তেই শেষ। তুরজান নেওয়াজ সব পারে, যদি সত্যি সত্যি ফেলে দেয়। ফেলতেও পারে। এর আগে একবার ফেলে দিতেছে, হাত ঢিলা করেছিল। ও বাবা গো, এই বয়সে মাজা ভেঙে ঘরে বসে থাকার ইচ্ছে রোজার নেই। তাই আস্তে করে নিজের হাত দ্বারা তুরজানের গ্রীবাদেশে হাত রাখলো। দুহাত দ্বারা আবদ্ধ করলো তুরজান নেওয়াজের গলা। ফলস্বরূপ বুকের কাছে গিয়ে পড়লো রোজার মুখটা। সেই পারফিউম বললে ভুল হবে, রোজার জন্য মাতালা এক আসক্তি হয়ে যাচ্ছে এই পারফিউম। রোজা তো ভেবেছে এবার তুরজানের থেকে এই পারফিউমের নাম শুনে তারপর নিজে একটা কিনে এনে ঘরে রেখে দিবে। তুরজান রোজার মাথায় গাঁটটা দিতেই কল্পনা থেকে অবসর নিল। তবে কোনো কথা বলল না। এখন ঝগড়া করার ইচ্ছে নেই। পায়ের রক্ত চলাচল যেন রোজার বোধগম্য হচ্ছে না, সাথে মস্তিষ্কেরও। তুরজান দোলনা হতে রোজার ফোনসহ ব্যাগটা নিজের হাতে উঠিয়ে হাঁটা ধরল সিঁড়ি দিয়ে। গন্তব্য হয়তো আজ আলাদাও হতে পারে। অন্যদিকে ওইদিকে তুবা রুমে গিয়ে চুপচাপ বসে আছে। মিরানের কথা বারবার মাথায় ঘুরছে। ছাদে ভাইয়া আছে মানে রোজা আর তুরজান একসাথে। এভাবে যদি তার ভাইয়ের জয় হতো কত ভালো হতো। তার ভাইয়ের কষ্ট সে খুব ভালো করে জানে। রোজা কবে তার ভাইয়ের অনুভূতি বুঝতে পারবে কে জানে। তার বুকটা কেমন যেন লাগলো। হঠাৎ ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে রইল একটা অদ্ভুত নাম। একটু ভেবে কল দিল। ওপাশে কি সাথে সাথে রিসিভ হলো। কি ঘুম পড়ি, এখনও জেগে আছেন কেন? এই নামে ডাকবেন না, মানলাম ঘুমিয়ে যাই, তো এইভাবে ডাকতে হবে নাকি? আস্তে আস্তে সরি, বলেন কি হয়েছে? এত রাতে এই অধমকে মনে করার কারণ? তুবা চুপ থেকে বলল, কিছু না। তাহলে কল দিলেন কেন? এমনি।
ফোনের অপর পাশ থেকে হাসির শব্দ আসলো। বলল, এমনি এমনি বুঝি কল দেয় কেউ? তুবা কিছু বলল না, তার তো এই কণ্ঠটাতেই নেশা ধরে যায়। আস্তে জিজ্ঞেস করলো অপর পাশের লোকটা, ম্যাডাম ঠিক আছেন আপনি? তুবা এবার একটু নরম হয়ে গেল, বলল, হঠাৎ ফোন দেওয়ার কারণ জানতে পারি? যদি আপনি বলতে আগ্রহী হন তবে। ফোন দিতে কারণ লাগবে, কিন্তু আমি তো কারণ ছাড়াই কল দিয়েছি। তবে রাখি, কারণ নিয়ে তবেই না হয়। কথা শেষ হওয়ার আগে অপর পাশের লোকটা বলল, কারণ যখন নেই বলতে তো পারতেন। আমাকে মনে পড়ছিল, অন্তত একটা মিথ্যে বলে হলেও তো অধমকে খুশি করতে পারতেন। আমি মিথ্যে বলতে পারি না। অপর পাশের লোকের হাসির শব্দ তুবার হৃৎপিণ্ডে হানা দিল। বলল, তা ম্যাডাম একটা সত্যি কথা বলবেন? এত রাতে ফোন দিয়েছেন মানে কি আমি একটু স্পেশাল হয়ে গেছি আপনার কাছে? তুবা থমকে গেল। প্রশ্নটা শুনে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। উত্তরটা কি দেবে সে নিজেও জানে না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি নিজেকে স্পেশাল ভাবছেন কেন? কারণ কেউ যদি রাতের নীরবতায় আমাকে মনে করে, তাহলে সে মানুষটা আমার কাছে স্পেশাল, আর আমি তার কাছে না হলেও নিজেকে একটু হলেও ভাবতে ইচ্ছে করে। তুবার ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠল। এই লোকটা কথা বলার ভঙ্গিটা অন্যরকম। সরাসরি কিছু বলে না, কিন্তু সব কিছু যেন বুঝিয়ে দেয়। তুবার নরম স্বরে বলল, আপনি খুব ঘুরিয়ে কথা বলেন। ওপাশ থেকে উত্তর এলো, আর আপনি খুব সহজে ধরা পড়ে যান ম্যাডাম। তুবা আর কিছু বলল না, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশে 4টা আধো আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে পর্দা দুলছে। মনে হচ্ছে আজ রাতটা সবার জীবনে একটু আলাদা। ওপাশ থেকে আবার কণ্ঠ ভেসে এলো, চুপ করে গেলেন কেন? তুবা ফিস ফিস করে বলল, ভাবছি। আমাকে নিয়ে বুঝি? তা আমাকে না ভেবে নিজেকে নিয়ে ভাবো ম্যাডাম। আমি এখনো এতটা গুরুত্বপূর্ণ না। তুবা এবার একটু হেসে ফেলল। হঠাৎ করে বলে ফেলল তুবা, হয়তো অজান্তি বলল, ভুল বললেন। আপনি ভাবার মতোই একজন, আপনার সাথে কথা বলতে ভালো লাগে। কথাটা বলতেই তুবার বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল। এমন অনুভূতি তার জন্য নতুন। সে জানে না এটা কি, ভালো লাগা না শুধু একটা মায়া। মায়া পড়ে মানুষ এভাবে নিজের অজান্তে কথা বলে। কিছুক্ষণ নীরবতায় পার হলো। এরপর ওপাশ থেকে খুব নরম স্বরে, সত্যি দুজনেই চুপ। কিন্তু এই চুপটা অস্বস্তির না, বরং একটা অদ্ভুত শান্তির। হঠাৎ কারোর তুবা বলে ডাকায় পিছনে ফিরতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। মিরানের উপস্থিতিতে তুবা ভড়কে গেল। একটা মানুষ কি করে দুই জায়গায় থাকতে পারে? তাহলে ফোনের ওপাশে কে? প্রশ্নটা মাথায় আসতে 400 ডিগ্রির বিদ্যুৎ শক খেল। তখন ওপাশ থেকে আগের মতোই কথা ভেসে আসছে, যদিও তা মিরান বা তুবা কেউই শুনতে পাচ্ছে না। মিরান এগিয়ে এসে বলল, বনু এখনো আসেনি? তুবা যেন কিছুই বুঝতে পারছে না। এদিকে ফোনের থেকে সেই পরিচিত কণ্ঠ আর মিরানের এই কণ্ঠ এখন একসাথে আকাশ পাতাল তফাৎ বুঝিয়ে দিচ্ছে। মিরান তুবার মাথায় গাঁটটা মারায় যেন হুঁশে ফিরে পেল। তুবা তৎক্ষণাৎ বললে, হ্যাঁ কি বললে? তোর মাথা মোটা। বললাম বনু এখনো ফেরেনি ছাদ থেকে। না এখনো ফেরেনি। ও আচ্ছা, তা বনু না হয় আর তার হাজব্যান্ডের সাথে আছে, তুই আবার কার সাথে বিড়বিড় করছিস? তুমি যার সাথে কথা বলছো তার সাথে। আমি তো অনন্যার সাথে কথা বলছিলাম। তুইও ওর সাথে কথা বলছিলি? বলেই নিজের ফোন দেখালো তুবাকে। তুবা মজা ভেবে নিলেও দেখলো ফোন মিউটে আছে। অনন্যা কথা বলছে, আর নিজের ফোনে তাকিয়ে দেখলো তার ফোনেও এখনো কল কাটেনি। তবে এতক্ষণে একদম বুঝে গেছে সে এতদিন যাকে মিরান ভেবেছে আসলে মিরান না। সে এত বড় ভুল কি করে করলো? মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে এত বড় ভুল? তুবার মনে তো মিরান নামেই ফোনের অপর পাশের লোকটা অবস্থান করছে। কিন্তু আশ্চর্য, তুবার তো এত বড় সত্যিটা জানার পর পাহাড় ভাঙা কষ্ট হওয়ার কথা, কিন্তু কি এক অদ্ভুত কষ্ট হচ্ছে না তার। যেই মিরানকে অনন্যার পাশে দেখতে পর্যন্ত পারেনি, অথচ চরম সত্য জানার পর কিছুই হচ্ছে না। মনে কোনো দোটানাও নেই। তুবা কি তবে মিরানকে নিছক নাম জেনেই ভালোবেসেছে? কিন্তু আসলে ভালোবেসেছে ফোনের ওই পাশে থাকা লোকটা। তুবার নিজেকে পাগল পাগল লাগছে। ভাবনা থেকে বেরিয়ে মিরানকে কিছু বলতে যাবে, তাকে দেখলো মিরান নেই। সাথে সাথে ডুকরে কেঁদে উঠলো। কেন কাছে জানা নেই, নিজেকে বড্ড অসহায় লাগছে। একজনকে ভালোবাসলো আরেকজনের নাম দিয়ে। আসলে কাকে ভালোবাসে তুবা? নিজের ভালোবাসা নিয়ে নিজে এত কনফিউশন। তুবার চোখের পানি থামার নাম নেই। বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠছে।
কিন্তু সেই হাহাকারের কারণটা সে ধরতে পারছে না। ভালোবাসা কি এতটা অদ্ভুত হতে পারে? ঠিক তখনই ফোন থেকে ভেসে এলো সেই কণ্ঠ। তুবার বুক কেঁপে উঠল, হাত কাঁপছে, দেখলো ফোনটা আনমিউট হয়ে গেছে। ওপাশ থেকে ভেসে এলো সেই সেনা কণ্ঠ, কাঁদছ কেন? তুবা চোখ বন্ধ করলো, গলার স্বরটা কাঁপছে। আপনি কে? হঠাৎই প্রশ্ন। প্লিজ বলুন না আপনি কে, কি আপনার পরিচয়? কিছুক্ষণ নীরবতার পর ধীরে খুব শান্ত একটা কণ্ঠ ভেসে এলো, যাকে তুমি এতদিন ধরে খুঁজছো আর যাকে না চিনেই ভালোবেসে ফেলেছ। তুবার নিঃশ্বাস আটকে গেল, বলল, মিরান ভাই না আপনি, তাই তো? না। একটা শব্দ, কিন্তু সে এক শব্দের জন্য তুবার পুরো পৃথিবীটাকে বদলে দিল। তুবা কণ্ঠে এবার অভিমান নিয়ে বলল, তাহলে আপনি এতদিন কেন পরিচয় গোপন করলেন? আপনি কেন আমাকে বলেননি আপনি কে? ওপাশ থেকে হালকা একটা নিঃশ্বাসের শব্দ এলো। হয়তো ওপাশের মানুষটা তুবাকে পরিচয়ের আড়ালেই ভালোবাসে, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি হয়তো আমাকে নয়, আমার পরিচয়টাকেই ভালোবাসবে। আর এখন তুমি কাঁদছ, কিন্তু আমি নিশ্চিত মিরানের জন্য না। কাকে ভালোবাসলে, ফোনের ওপারে থাকা আমাকে নাকি মিরান নামক পরিচয়টাকে? সেই সন্দেহ নিয়ে তুবার নিজেকে ধরে রাখতে পারল না, কান্না যেন আর বেড়ে গেল। আপনি সামনে আসেন, সব সত্য জানার পরও দেখতে চাও আমাকে? তুবা একটু থেমে খুব ধীরে বলল, আমি নাম না মানুষটাকে ভালোবেসেছি তা নিজেই জানি না। পৃথিবীতে বলছি আমি প্রথম কোনো ব্যক্তি যে নিজের ভালোবাসা নিয়ে নিজেই কনফিউশনে ভুগছি। আপনি যেই হন প্লিজ সামনে আসুন। অবশ্যই দীর্ঘ নীরবতা, তারপর খুব আস্তে, কান্না বন্ধ করো, আমি আসব, খুব দ্রুতই আসব, প্রমিস। তবে সামনে আসার আগে একটু অপেক্ষা করে যেও। কল কেটে গেল। তুবা ফোনটা শক্ত করে ধরে রইল, বুকের ভেতরটা কাঁপছে। কিন্তু এবার সে কাঁপুনিতে ভয় নেই, আছে অজানা এক অপেক্ষা। তুবা কি তবে মিরানকে ভালোবাসেনি? তাহলে মিরানকে দেখে ভালো লাগা কাজ করলো কেন? নাকি প্রিয় মানুষ ভেবে যে কাউকে ভালো লাগে? তবে তুবা বুঝে গেছে ভালোবাসা কখনো নাম দেখে হয় না, হয় অনুভূতিতে। রোজাকে কোলে নিয়েই সিঁড়ি দিয়ে নামছে তুরজান। রোজা চোখ বন্ধ করে আসছে, কিন্তু পুরোটা সময় সে জেগে আসছে। হঠাৎ জিজ্ঞেস করলো, তুরজান এত চুপ কেন ম্যাডাম? কথা কি ফুরিয়ে গেল? আপনি যে আমাকে বললেন আমার ধৈর্য নেই, অথচ দেখুন আমি কিন্তু কথা শুনতে চাইছি, আপনার কথা শেষ হয়ে গেছে। রোজা চোখ না খুলেই বলল, ভাবছি। আমাকে নিয়ে নাকি ম্যাডাম? তা আমাকে নিয়ে আবার কবে থেকে ভাবা শুরু করলেন? আরে না, নিজেকে নিয়ে ভাবছি। তুরজান হালকা হেসে বলল, নিজেকে নিয়ে ভাবা ভালো, কিন্তু বেশি ভাববেন না, বেশি ভাবলে মানুষ নিজের কাছেই হেরে যায়। রোজা চোখ খুলে এবার খুব কাছ থেকে তাকে বলল, আপনি কি সবসময় এত গভীর কথা বলেন? না, শুধু আপনার সাথে বলতে ইচ্ছে হলো তাই বললাম। এই এক কথায় আবার থেমে গেল সময়। রোজার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল তুরজানের দিকে। তুরজান আর কিছু বলল না। তারপর দুদিন চলে গেছে। তুবা মনমরা হয়ে থাকে বেশি সময়। কিছু জিজ্ঞাসা করলো, বলে না। রোজার কাছে বলেনি, শুধু একা থাকতে চায়, তাই রোজা বেশি চাপ দেয়নি। রোজার মতে মানুষের যখন মন খারাপ হয় তখন নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করলে তাড়াতাড়ি মন ভালো হয়। সকালে রোজা উঠে দেখে তুবা জানালার কাছে দাঁড়িয়ে আছে, হয়তো অদূরে সকালের স্নিগ্ধ আলো উপভোগ করতে চাইছে। রোজা আড়মোড়া ভেঙে পিছন থেকে দুহাত দ্বারা তুবাকে জড়িয়ে ধরল। তাও কোনো প্রতিক্রিয়া নেই। অন্য সময় হলে সেও রোজার সাথে সায় দিত। রোজা তুবাকে ঘুরিয়ে নিজের দিকে করে বলল, কি হয়েছে জিজু, মানে ভাইয়া তোকে বকেছে? তুবা এবার হাউমাউ করে কেঁদে উঠল। রোজাকে জড়িয়ে ধরে বলল, আমি যাকে মিরান ভাই ভেবে ভালোবেসেছি সে মিরান ভাই নয়, অন্য কেউ। কি? রোজা যেন আকাশ থেকে পড়লো। তুবার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুই শিওর ওটা ভাইয়া নয়? তুবা ওপর নিচ মাথা নাড়ল, মানে হ্যাঁ। রোজা কোনো মতে তুবাকে বুঝিয়ে সব শুনে নিল, কিন্তু তুবা ঠিক পেয়েছে। আর এটাও বলল, লোকটা নিজেই স্বীকার করেছে সে অন্য কেউ। রোজা যেন এদের প্রেম কাহিনী শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। যদিও তুবার থেকে যতটুকু কাহিনী শোনা আর তুবার কথা শুনেই সেটুকুর উপর ভিত্তি করে মিরানের সাথে তুবার কথা এতদিন ভেবেছে রোজ। যদিও রোজা মিরানের চলন বলন দেখে বিশ্বাস করেনি, সে তুবাকে ভালোবাসার নজরে দেখে। রোজা তুবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আশ্বাস দিল ধৈর্য ধরে লোকটার বলা কথা অনুযায়ী কদিন অপেক্ষা করার, দেখা যাক লোকটা কি করে। তুরজান উপর হয়ে বালিশে মাথা গুঁজে হাত দিয়ে বালিশ ধরে ঘুমোচ্ছে। উদাম গায়ে
কাঁথা পিঠ অব্দি টানা, এই ওয়েদারের মাঝে এসি চালিয়ে কাঁথা টেনে ঘুমানো একমাত্র তুরজানের দ্বারাই সম্ভব। মিরান এসেই তুরজানের মুখ বরাবর বসে ডাকতে শুরু করলো। তুরজান ওভাবে শুয়ে জবাব দিল, কী সমস্যা, জ্বালাচ্ছিস কেন? আমি কি তোমার বউ লাগি যে তোমাকে জ্বালাবো? ওটা তো বনুর কাজ, দুলা ভাই। তাহলে ডাকছিস কেন শালা? শুনলাম তোমার ভার্সিটি বন্ধ, আর আমার মানে বড় আব্বুরাও ছুটির জন্য আজকে গ্রামে যেতে চাচ্ছে। চলো আমরাও গ্রাম থেকে ঘুরে আসি। এখন যাবে, রাতে ফিরে আসবে। আমি ঘুমাবো, তোরা যা। কেন, তুমি কি সারা রাত বউয়ের সাথে রাত জেগে রোমান্স করেছো যে এখন ঘুমাবা? কথাটা শুনতেই তুরজান উঠে বসলো। চোখ ছোট করে মিরানের দিকে তাকাতেই মিরান ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, 1 সপ্তাহ সময় পেয়েছি, চলো একদিন ঘুরে আসি। তাছাড়া তুমি তো বলো সময় নষ্ট করা উচিত না। তো বিয়ে করে নে, তারপর বউয়ের সাথে ঘুরে বেড়া। আমাকে জ্বালাতন করছিস কেন? বলতে বলতে ওয়াশরুমে চলে গেল। তুরজানের কথায় মিরান কিছুটা কেসে উঠল। তুরজান আবার ফিরে এসে বলল, আজকেই যাবে সবাই? কেন? তোর বোন জানে গ্রামে যাওয়ার কথা না? কেন? গ্রেট। তোর বোন যেন না জানে তোরা গ্রামে যাচ্ছিস, ওকে রেখে যাবি। বোনকে রেখে গেলে আমাকে আস্ত রাখবে না, আর ওকে নিয়ে গেলে আমি তোকে আস্ত রাখবো না। মানে? আর বোনও যাবে না কেন? আর ওকে রেখে যাওয়া সম্ভব না। দেখা যাবে আমার আগেও রেডি হবে তোর আগে, বাট তোদের সাথে যাবে না। বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যাওয়ার পর হতাশে মিরানও নিচে চলে আসলো। তুরজানকে গ্রামে নেওয়া সম্ভব না। একঘেয়েমি মানুষ ঘুরতে কমই পছন্দ করে। তবে তুরজান নেওয়াজকে গ্রামে নেওয়াটা আরেকটা উপায় ছিল, সেটাও তো এখন বন্ধ। নেওয়াজ পরিবারের পুরনো গ্রামের বাড়ি আড্ডায় জমে উঠেছে। ছেলেমেয়েদের ছোটাছুটি যেন নেওয়াজ বাড়ির প্রাণ। এই পুরনো বাড়িতে এখন একটা লোক থাকে। কয়েকটা রুম পড়েছিল, তাই গ্রামের এক পরিবারকে এখানে থাকতে দেওয়া হয়েছে। যদিও তার নেওয়াজ বাড়িকে দেখে শুনে রাখার কাজ করেন। আমিন শেখ, মোস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ আজ একসাথে ড্রয়িং রুমে বসেছে গল্প করতে। আমিন শেখের স্ত্রী গরম গরম সব নাস্তা বানিয়ে নিয়ে এসে তারাও সবাই বসল। আদিত্য, তোয়া, সোয়া, 3 জন আমিন শেখের ছেলে মেয়ে সবাই একসাথে এসে বসেছে। সব মিলে ঈদের আনন্দ বলা চলে। সবাই খায় ব্যস্ত। হঠাৎ রোজা ভিডিও কল করলো। মোস্তফা নেওয়াজ ফোন রিসিভ করলো। সবাইকে একসাথে দেখে রোজা বলল, আবা তোমরা কোথায়? কেন আম্মু? আমরা গ্রামে, তুমি তো এলে না। রোজা আশ্চর্যের সপ্তম আসমানে, সে তো জানি না বাড়ির লোক সব গ্রামে গেছে, বাবা আমাকে নিয়ে গেলে না। রোজা আরও কিছু বলার আগে মোস্তফা নেওয়াজ বলল, তুমি এলে না কেন আম্মু? তোমাকে নাকি মিরান অনেক ডেকেছে, তুমি বলেছো তোমার ইম্পর্টেন্ট একটা টপিক পড়ার বাকি আছে, তুমি অন্য কোনো দিন আসবে। আচ্ছা আসনি ভালো কথা, কিন্তু নিজের খেয়াল রেখো, কিছু লাগলে বাড়িতে তুরজান আছে, ওকে বলো। রোজা আর কিছু বলল না। তার ভাইয়ে মিথ্যে কেন বলেছে তাই তো সে ধরতে পারছে না। অবশ্যই সে নিজেও ভান করলো যেন সে নিজের ইচ্ছেতে যায়নি, না হলে তার বাবা আবার তার ভাইয়াকে বকা দিবে। তারপর সংক্ষিপ্ত কথা শেষ করলো সবার সাথে। কল কাটতে দেখলো পিছনে তুরজান দাঁড়িয়ে কেমন অদ্ভুত চোখে তাকাচ্ছে। ছোয়া আর আদিত্য পিঠা নিয়ে মারামারি শুরু করলো। ছোয়া আদিত্যর চুল ধরেছে আর আদিত্য ছোয়ার চুল ধরেছে। তাজারুল নেওয়াজ বলল, তোমরা আবার শুরু করলে, এসেই দেখছি ঝগড়া লেগেই আছে, তোমাদেরকে নিয়ে আর পারি না, তোমাদের পিঠা নিয়ে লাগলো তো চুল ধরে টানাটানি করছে, কোনো পিঠা নিয়ে মারামারি কর। 3 গিন্নি, নেওয়াজ গিন্নিরা আর শেখ গিন্নি অবাকের চরম পর্যায়ে। এরা এদের না থামিয়ে বলছে পিঠা নিয়ে মারামারি কর। না জানি এরা ছোট থাকতে কি মারামারি করতো। তবে যাই হোক, এদের নেওয়াজ পরিবার দেখলে বোঝা যায় যে সম্পর্কে ঝগড়া অভিমান বেশি সেই সম্পর্ক স্থায়ী হয়। আদিত্য বলল, দেখো আব্বু, ও আমার চুল ধরে রেখেছে, জানো আমি আমার চুলের পিছনে মাসে কত টাকা খরচ করি? আমি কিন্তু তোমার মেয়ের নামে পুরুষ নির্যাতনের কেস দিব বলে রাখলাম। সোয়া বলে উঠলাম, আমি তোমার দামি চুল ধরেছি আর তুমি বুঝি আমার চুল ধরো নাই? তুমি জানো আমি আমার চুল নিয়ে কতটা কেয়ারফুল? আমিও তোমার নামে নারী নির্যাতনের কেস দিব। আমিন শেখ, মোস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ একসঙ্গে কেসে উঠলেন। মূলত বোঝাতে চাইলেন এখানে তারা আছেন। তোয়ার দিকে চোখ পড়তেই সোয়া থেমে গেল। বুঝলো ভুল থেকে ভুল কিছু বলেছে। আদিত্য থেমে গেল আকলিমা বেগমের দিকে চোখ পড়তে। তারপর দুজনের মারামারি থামিয়ে দিয়ে বলল, আমরা আসলে এক্সারসাইজ করছিলাম। কতদিন এক্সারসাইজ করি না, তাই না ভাইয়া? তাছাড়া শরীর কেমন ম্যাচ করছে।
তাজরুল নিয়াজ বলল, আমরাও তোমাদের মতো বয়সে এভাবে এক্সারসাইজ করতাম। সবাই একসাথে হেসে উঠল। রোজার চোখ মুখ এখনও খিসে রয়েছে, তবে তুরজানের কথায় চোখ খুলে ফুপিয়ে উঠতে গেলেও থেমে গেল। যতই হোক সে তুরজানের থেকে ছোট, কিন্তু সে এতটাও ছোট নয় যে বাচ্চাদের মতো তুরজানের সামনে ঠোঁট ফুলিয়ে কাঁদবে। তুবা দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসতেই তুরজান সেটা নিয়ে রোজার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রোজাকে বসে থাকতে দেখে তুরজান তীক্ষ্ণ দৃষ্টিকে রোজাকে বলল, রুমে যা। রোজা কিছু বলল না। মূলত এই সময় রাগ শোনার ইচ্ছে নেই, হাতে গরম খাবার পরে ভীষণ জ্বলছে, তাই চুপ করে রুমে চলে গেল। নিজেই বিড়বিড়ালো, রোজা তুই সামান্য নুডলস বানাতে পারলি না, আর নুডলস বেটা তোর ওই হিটলারের সামনে আমার হাতের উপর পড়তে হলো। রুমে এসে চুপ করে বসে আছে। ঘুম হয়নি ঠিকমতো কালকে তুবার চিন্তায়। তারপর সকালে খিদে পেয়েছিল। মিরান বলল বাইরে নিয়ে যাবে ভার্সিটি মাঠে ওয়েট করতে। রোজা তুবা দুজনে ওয়েট করলো, তবে সেখানে মিরান গেল না। তুরজান নেওয়াজ সকাল থেকে কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই তো নুডলস রান্না করতে গেল। যদিও তুরজান রান্না করতে চেয়েছিল, কিন্তু মুখ সুখে থাকতে ভূতে কিলায় প্রবাদের প্রতিফলন ঘটাতে নিজে করতে গেল। তাও নুডলস এসে পড়লো হাতে। এখন খাওয়ার ইচ্ছেও নেই, হাতও প্রচুর জ্বালা করছে। রোজা ঠিক করলে এখন না খেয়ে ঘুমিয়ে পড়বে। বিছানায় কাঁথা ছাড়াতেই তুরজান এসে হাত ধরে টান দিল। তাল সামলাতে না পেরে রোজার মাথা ঠেকলো তুরজানের বুকে। তবে মাথা তুলতে দেখলো তুরজানের মুখ গাম্ভীর্য দেখে মনে হচ্ছে এখনই রোজাকে তুলে আছাড় মারবে। রোজা ভয়ে ভয়ে বলল, কি এভাবে তাকাচ্ছেন কেন? রান্না করতে নিষেধ করেছিলাম না? রোজার চুপ থাকা দেখে আবার গর্জে বলল, কি বলছি কানে কথা যায় না নাকি? হ্যাঁ। মাথা উঠিয়ে তাকালো রোজা। তুরজানের অগ্নি চোখ দেখেই জান যায় অবস্থা। রোজা হঠাৎ নেতিয়ে পড়ল তুরজানের বুকে। আলতো হাতে রোজাকে বুকের সাথে চেপে ধরে মুচকে হাসলো তুরজান রোজাকে ছেড়ে দিলেই রোজা এখান থেকে ভেগে যাবে এমনটাই ভাবনা। তবে তুরজান নেওয়াজ না ছাড়ছে না তো ভালোভাবে ধরছে। রোজা পড়ে যাবে তো আর একটু সময় এভাবে থাকলে। রোজা এবার বলল, ধরুন নয়তো ছাড়ুন। একটা অজ্ঞান হয়ে যাওয়া মানুষকে কেউ এভাবে রাখে? আপনার উচিত তাকে ধরা, সে তো পড়েও যেতে পারে। বলে রোজা জিভ কামড়ে ধরল। এই রে ফেসে গেছে। রোজা সোজা হয়ে পালানোর আগেই তুরজান রোজাকে কোলে তুলে নিল। রুম থেকে যেতে যেতে বলল, চল আজকে দেখায় অজ্ঞান হয়ে যাওয়া মানুষের সাথে কি করা উচিত। হঠাৎ কারোর তুবা বলে ডাকায় পিছনে ফিরতে দেখলো মিরান দাঁড়িয়ে আছে। মিরানের উপস্থিতিতে তুবা ভড়কে গেল। একটা মানুষ কি করে দুই জায়গায় থাকতে পারে? তুরজানের কোলের মধ্যে থাকা অবস্থাতেই রোজার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করে উঠছে। অথচ তুরজান কথাটা বলে একদম স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে তুরজান। আর রোজা একেবারে ফ্রিজ তড়িঘড়ি করে বলল, এই নামান আমাকে। কেন? তুই না অজ্ঞান হয়ে গেছিস, তাহলে নামাবো কেন? এবার একটু জোরে বলল রোজা, আমি অজ্ঞান হইনি, নামান। তুরজানের ঠোঁটে মুচকি হাসি রেখে বলল, আরে না, তুই একটু আগে বললি অজ্ঞান হয়ে গেছিস। আমি আবার অসুস্থ মানুষকে সেবা করতে পারি। প্লিজ নামিয়ে দিন, প্রমিস। আর এমন করব না, আপনার সব কথা শুনবো। কতদিন? রোজা আনমনে বলল, আজীবন। কিন্তু এখন নামিয়ে দিন। তুই মিথ্যে বলে নাটক করলি, আজকে তার শাস্তি দিব। রোজা চোখ বড় বড় করে তাকাল, বলল, আমাকে আবার কেমন শাস্তি দিবেন? ভিআইপি ট্রিটমেন্ট চিনিস? ভিআইপি ট্রিট দেব তোকে, চল দেখাই। রোজা এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে গেল। আপনি একদম পাগল, বিরক্ত, অসভ্য, বিটকেল, হিটলার। সব আমার একমাত্র বউয়ের জন্যই। এই এক কথায় আবার থেমে গেল সময়। রোজা আর কিছু বলল না, শুধু চুপচাপ রইল। এখন তুরজানকে খোঁচানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তুরজান সরাসরি রান্নাঘরে ঢুকে গেল। রোজাকে কাউন্টারের উপর বসিয়ে দিল। এখন বসে থাক, আমি নিজেই বসতে পারি। গম্ভীর গলায় বলল, তা কি পারিস? রোজা ঠোঁট ফুলিয়ে বসে রইল। তুরজান ফ্রিজ খুলে নুডলস রান্না করতে যা যা লাগবে বের করে, তারপর একদম স্বাভাবিকভাবে রান্না শুরু করলো। রোজা অবাক হয়ে তাকে বলল, আপনি রান্না পারেন না? তাহলে করছেন কেন? তোকে খাওয়ানোর জন্য। পরে আবার তোর বাপকে বলবি আমি সারাদিন না খেয়েছিলাম। এমনিতেই তোর বাপ বলল কিছু লাগলে আমাকে বলতে। এখন তার কথা অনুযায়ী তার মেয়ের সেবা করছি। একদম স্বাভাবিকভাবে উত্তর দিল তুরজান, কিন্তু রোজা থেমে গেল। তার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল।
তুরজান নুডলস বানাতে লাগলো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে রোজার হাতের দিকে। লাল হয়ে গেছে, হালকা ফোলা, তার চোয়াল শক্ত হয়ে গেল। হঠাৎ জিজ্ঞেস করলো, ব্যথা করছে? রোজা একটু চুপ থেকে বলল, একটু জ্বলছে। তুরজান কিছু বলল না, চুপচাপ নিজের রান্না করতে লাগলো। আমি তো বলেছিলাম রান্না না করতে। রোজা এবার রেগে গেল, সব কিছুতে আপনার কথা শুনতে হবে। তুরজান থেমে গেল, ধীরে ঘুরে তাকালো। সব কিছু না, কিন্তু যেগুলোতে তোর ক্ষতি করে সেগুলো তো মানতে হবে। আজকের কথা শুনলে এত কষ্ট করতে হতো না। তোর কি মনে হয় আমি তোর খারাপ চাই? রোজা নিচে তাকে বলল, না। তাহলে? রোজা আর কিছু বলল না। কিছুক্ষণ পর নুডলস রেডি। তুরজান প্লেটে তুলে এনে রোজার সামনে ধরলো। রোজাকে বলল, রেডি আপনার নুডলস, মহামান্য নেওয়াজ রানী। কথা শেষ করলো না, চামচে তুলে মুখের কাছে ধরলো। রোজা অবাক, হাঁসফাঁস করছে। তুরজানে আমার ব্যবহারে আপনি চুপ করে খা। রোজা আর কিছু বলল না, চুপচাপ মুখে নুডলস খেতে শুরু করলো। টেস্ট বহুত ভালো, মানে কোনো ছেলে এভাবে গুছিয়ে রান্না করতে পারে তা রোজা জানা ছিল না। রোজার অবাধ্য চোখ বারবার তুরজানের দিকে চলে যাচ্ছে। হালকা হেসে সে বলল, এত তাকাচ্ছিস কেন? ভালো হয়নি রান্না? রোজা হকচকিয়ে গেল, আমি তাকাচ্ছি না, আমি অন্ধ না। তবে বলে থেমে গেল। রোজা তুরজানের থেকে প্লেট নিয়ে হাঁটা ধরলো তুবার রুমে। তবে বিছানায় বসে আছে, ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিন অন করছে আবার অফ করছে। অচেনা লোকটাকে নিয়ে কৌতূহল বেড়ে যাচ্ছে। কে সে? কী বা তার পরিচয়? অপেক্ষা করতে বলে সে আজ 2 দিন আর ফোন দেয়নি। তুবা অভিমানে ফোন দেয়নি। তুবা পাগল না হলে একটা ছেলেকে কিভাবে নাম পরিচয় না জেনে নিজের মোতাবেক অনুসারে অন্য কেউ ভেবে ভালোবাসতে পারে? সে অপেক্ষা করছে, কিন্তু কিসের জন্য? একটা অচেনা মানুষ, একটা অচেনা কণ্ঠ। এখন নিজের কাছে নিজে আছে না, তবুও কেন মনে হচ্ছে ওই মানুষটাই তার নিজের মনেই বলল তুবা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর ধীরে বলল, অচেনা ব্যক্তি, আপনি আসবেন তো? নাকি আমি ধুকে ধুকে মরে যাব? আপনি তো আগেই পরিচয় দিতে পারতেন কে আপনি। আমি না হয় অন্য কেউ ভেবে পরিচয় জানার প্রয়োজন বোধ করলাম না, কিন্তু আপনি তো আর আমাকে আর অন্য কেউ ভাবেননি। তাহলে কেন এই পরিস্থিতিতে আমাকে ফেলে দিয়ে উধাও হলেন? তুবাকে নুডলস খাইয়ে দিয়ে বিকেলের দিকে রোজাও তুবার সাথে ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকালো। আকাশ আজকে অদ্ভুত রূপে সেজে আছে। হয়তো বৃষ্টি নামতে পারে। বর্ষাকাল মানেই ভেজা মাটির স্নিগ্ধ স্যাঁতস্যাঁতে গন্ধ আর গাছগাছালির সতেজ প্রত্যাবর্তন। তুবাকে হাজার বুঝেও কাজ হচ্ছে না, বরং ভেঙে পড়েছে। রোজারি বা কী করার? লোকটাকে চিনলে না হয় কথা ছিল, কিন্তু পরিচয়টাও জানা নেই কারোর। রোজা নীরব চোখে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল, বৃষ্টি তোর অনেক পছন্দ তাই না তুবা? বৃষ্টি আমার ভীষণ পছন্দের। এই বৃষ্টির কারণেই পৃথিবীর নতুন রূপে সেজে ওঠে। আবার বৃষ্টি মানুষের মনের দুঃখ কষ্ট নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। রোজা বলল, কিন্তু জানিস, আমার এই বৃষ্টির আগের আকাশটা ভীষণ পছন্দের। এই নিকশ কালো আকাশ, বাতাসের তীব্রতা, গাছগাছালির হেলে দুলে ওঠা, আর অবশেষে অনেকের প্রিয় বৃষ্টি হয়ে ঝরে পড়া। তাদেরকে একটুখানি ছুঁয়ে দিলে মনের স্বাদ মেটানো। আর কথা বলল না। তুবার ফোনে কল আসতেই যেন প্রণয় গুচ্ছ আন্দোলিত হতে থাকলো। অবশেষে অপেক্ষার অবসান। অথচ মানুষের ভাবনা অনুযায়ী কি সব কিছু হয় না? তেমনি ফোনের স্ক্রিনে চোখ পড়তে আবার আধার নামলো মনে। তুবাকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রোজা ফোনের দিকে এগিয়ে গেল। দেখলো তাজারুল নেওয়াজ ফোন করেছে। রোজা নিজেই কল রিসিভ করলো। ওপাশ থেকে তিনি বললেন, আজকে রাতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, রাস্তাঘাটে গাড়ি চলবে না, আর গ্রামের রাস্তায় বৃষ্টির দিনে চলাচল সম্ভব না, তাই আজকের রাত এখানে থাকতে হবে সবাইকে। দুবোনকে ভালো করে বুঝিয়ে বলল ভয় না পেতে, আর ভয় পেলে তুরজানের রুমে গিয়ে থাকতে। তুরজানকে তিনি বলে দিবেন, যদিও রোজা বা তুবা ঝড়ে ভয় পায় না, তবুও বড়রা যেহেতু বাড়িতে নেই তাই সাবধান করা। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রাখলেন তাজারুল নেওয়াজ। কিন্তু সবাই গ্রামে থাকলেও চিন্তায় রয়ে গেল দুবোন। মোস্তফা নেওয়াজ জানে রোজা ভয় পাবে না, তবুও বাবা তো চিন্তা একটু বেশি করেন মেয়েকে নিয়ে। তিনি ফোন বের করলেন, তারপর ফোন করলেন তুরজানকে। এই প্রথম হয়তো তিনি রোজার জন্য তুরজানকে কল করলেন। তিনি তুরজানকে হিসেবে বুঝিয়ে দিলেন, আজকে তুরজানের ঘুম নেই, আজকে বইয়ের পিছনে জেগে সময় দিতে হবে। এমনিতেই তুরজান ঘুমাতো না, এখন তো একটা সুযোগ পেয়ে গেছে। এমনি তো আর বাড়িতে রাখিনি বউকে। 10 বছরের যে দেখার তৃষ্ণা ছিল
সব চুকিয়ে নেবে। কল কেটে তুবাকে আর রোজাকে কল দিয়ে বই খাতা নিয়ে তুরজানের রুমে হাজির হতে বলল। তুবা যদিও এই অবস্থায় ভাইয়ের সামনে যাওয়ার ইচ্ছে নেই, আর রোজাও এখন পড়তেছে না, তবে দুজনে না গেলে কেমন হয়। তুবা বিছানায় শুয়ে বলল, প্লিজ রোজা, আজকের মতো বাঁচিয়ে দে। ভাইয়া এই অবস্থায় দেখলে আমাকে হাজার প্রশ্ন করবে। তোর দাজ্জাল ভাই আমাকে একা পেলে হাজার পড়া গুছিয়ে দেবে, পারবো না আমি যেতে, তার থেকে চল দুজনেই ঘুমাই। বলেই রোজা বিছানায় যেতে গেলে তুরজানকে দেখে থেমে গেল। তুরজান আবার তাদের কথা শুনে ফেলেনি তো? তুরজান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, স্টুপিটের দল, তোদের দুজনকে ঠিক কতক্ষণ আগে রুমে যেতে বলেছি? রোজা মাথা তুলে তাকালো, দেখলো তুবা এমনভাবে কাঁথা মুড়ি দিয়েছে, গভীর ঘুমে আক্রান্ত সে, যেন একটু নড়চড় নেই। রোজার বলতে ইচ্ছে করছে, বাহ তুবা বাহ, আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে ঘুমের অভিনয় করছিস। যখন তোর ভাই এলো আমাকেও সংকেত দিতে পারতি। ভাবনার মাঝে তুরজান ডাক দিল, এই যে ম্যাডাম, এদিকে। কি কতক্ষণ আগে ডেকেছি, নাকি কথা কানে যায়নি? কোনটা? আমার ঘুম পাচ্ছে দেখুন। কি ভালো ওয়েদার জানেন, এই ওয়েদারকে স্লিপিং ওয়েদার বলা হয়। আর কোন বিজ্ঞানী বলেছে? রোজা তো পড়বে না বলে আবুল তাবুল বকছে, এখন বলবে কেমন করে কোন বিজ্ঞানী এই সংজ্ঞা দিয়েছে। আদৌ কি কেউ এমন সংজ্ঞা দিয়েছে নাকি? তাই তো রোজাও তাও জানে না। রোজা একটু গলা খাকারি দিল, মুখে জোর করে আত্মবিশ্বাস আনার চেষ্টা করলো, এই মানে নিজেই বলছি। তুরজান ভুরু তুলে তাকালো, ও নতুন বিজ্ঞানী পাওয়া গেছে আমাদের বাড়িতে, তা নাম কি আপনার ম্যাডাম? রোজা থমকে গিয়ে বলল, রোজা স্মিতা মেহরজ অ্যান্ড রোজা নেওয়াজ। কথাটা বলে নিজেই থেমে গেল। তুরজানের চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম ঝিলিক খেলো, ঠোঁটের কোণে চাপা হাসি। নেওয়াজ, ভালো লাগছে শুনতে। রোজা অপ্রস্তুত হয়ে গেল, মানে আমি ওইভাবে বলিনি, যেভাবে বলিস আমি তো ওইভাবেই শুনেছি। দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের নীরবতা অবস্থান করলো। বাইরে হালকা বাতাসের শব্দ, দূরে মেঘের গর্জন। হঠাৎ তুরজান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চল বই নিয়ে আমার রুমে। কিন্তু আমি আর একটা কথা না, 5 মিনিটের মধ্যে না এলে নিজে এসে নিয়ে যাবো। এই বলে সে চলে গেল। রোজা দাঁড়িয়ে রইল, মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, হিটলার কোথাকার। তবু শেষমেশ বই খাতা নিয়ে তুরজানের রুমে একাই যেতে হলো। তুবা ঘুমের অভিনয় করতে করতে সত্যি ঘুমিয়ে গেছে, এত ক্লান্ত শরীর। তাই তুরজানের রুমে ঢুকতে ঠান্ডা হওয়া লাগলো। এসি চলছে, এই বর্ষণের ওয়েদারও এসি ছেড়ে রেখেছে। তুরজান বিছানার পাশে টেবিলে বসে আছে। আসেন ম্যাডাম, আজকে পড়াতে হবে। কি আর করার, সে অনিচ্ছা সত্ত্বেও পড়তে বসলো। তুরজান প্রত্যেকটা টপিক ভালো করে বুঝিয়ে আবার রোজাকে বলল তুরজানকে বুঝিয়ে দিতে। রোজা পড়ার ফাঁকে ফাঁকে মনে মনে তুরজানকে বকা দিতে থাকলো। এভাবে সন্ধ্যা ঘুরিয়ে ঘড়ির কাঁটা রাত 9টার ঘরে পৌঁছালো। রোজা উসখুস করছে, এখন পড়তে ইচ্ছে করছে না। বাইরে তুমুল বর্ষণ, যদিও এই ওয়েদারের বৃষ্টিতে ভেজার এক অনুভূতি জেগে ওঠে। রোজা তুরজানের দিকে তাকালো, বেডের সাথে আতশোয়া ফোন স্ক্রল করছে। রোজার ঘাড়ে পড়া গুছিয়ে দিয়ে নিচে দিব্যি ফোন ঘাটছে। রোজা মিনমিন করে বলল, তুরজান ভাই। ফোনে দৃষ্টি রেখে বলল, এই ওয়েদারে পড়তে ইচ্ছে করছে না। এই ওয়েদারে মানুষ সবচেয়ে ভালো ফোকাস করতে পারে। ফাঁকিবাজ কম করে পড়, আমি কিন্তু সব পড়া চাই। আপনি না একদম রোবট। এই ওয়েদারে নিজে ফোন দেখছেন, অথচ আমাকে বইয়ের পাতায় মুখ ডোবাতে বলছেন। একদম ডিস্টারবেন্স। পড়া বাদ দিয়ে আমাকে দেখছিস? রোজা মুখ ফুলিয়ে বসে গেল। কিছুক্ষণ পড়া ছিল, কিন্তু রোজার মন একদমই বসছে না। বাইরে মেঘ গর্জন করছে, বাতাসের শব্দ বাড়ছে। হঠাৎ করে ঝপাঝপ বৃষ্টির স্বর যেন রোজাকে ডাকছে। রোজা পড়ার টেবিল থেকে উঠে তুরজানের সামনে দাঁড়ালো, বলল, আমার ফোন রুমে আছে, আপনার ফোনটা দিন। কি করবি? আপনি যা করছেন তাই করবো, দিন তো ফোনটা। বলে তুরজানের ফোন হাত থেকে নিতে গেল। তুরজান ধরে ফেলেছিল, কিন্তু তুরজান ফোন অন্য পাশে ধরতেই হুড়মুড় করে রোজা পড়ল বেডের ওপর। পরে চোখ মুখ খিঁচে ধরলো। সিলিংয়ের দিকে মুখ ফিরে উঠতে গেলেই তুরজান রোজার মুখের ওপর নিজের মুখ নিয়ে গেল। রোজার মুখে তুরজানের নিঃশ্বাস আঁচড়ে পড়ছে, যদিও দুজন দুদিকে। রোজা উঠতে গেলেই মহাবিপদ। তুরজানের ঠোঁট নিজের কপাল ঠেকবে। রোজা দুহাতে মুখ ঢেকে নিতেই তুরজান ঘোর লাগা দৃষ্টি ফেলে রোজার দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নিল। হঠাৎ তুরজানের এমন আচরণে রোজা যেন আকাশ থেকে পড়লো। কাঁপা কাঁপা গলায় বলল, তুরজান ভাই, আমার ভয় করছে, প্লিজ ছেড়ে দিন। ধরেছি আমি যে ছাড়ার কথা বলছিস। রোজার আর কিছু বলতে পারল না, তবে অবাক হলো তুরজানের কথায়। সে নিজের হাতে রোজার হাত ধরে রেখে বলছে, আমি ধরেছি।
তুরজান আর একটু মুখ এনিয়ে বলল, ফার্দার ভুলে আমার ফোন এভাবে ধরার সাহস করবি না, আর বিশেষ করে যখন আমার হাতে ফোন থাকবে। রোজা কি বলবে, এই লোকের হাতে ফোন থাকাকালীন ফোন ধরা যাবে না মানে কি? ফট করে বলল, আপনি কি 18+ কিছু দেখেন যে আপনার হাত থেকে ফোন নেওয়া যাবে না? স্টুপিড। মাথার মধ্যে বাজে চিন্তা ছাড়া কিছু নেই, সারাক্ষণ এসব আলতু ফালতু জিনিস ভাবিস আর অন্য কেউ তাই মনে করিস। বলে রোজার হাত ছেড়ে দিয়ে উঠল, বসে বলল, আমার ফোনে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, তাই বলেছি ফোন টাচ করতে নিষেধ করছি। রোজার চোখ হঠাৎ জ্বলে উঠল, সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, বৃষ্টি। তুরজান মাথা তুলে তাকালো, কোথায় যাচ্ছিস? ছাদে। রোজা কথা শেষ হওয়ার আগেই রোজা দৌড়ে ছাদে চলে গেল। চারপাশে ঝুম বৃষ্টি, বাতাসে চুল উঠছে। কয়েক সেকেন্ড পর সে হাত দুটো ছড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়ল। উফ, মুখে এমন হাসি যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে। কিছুক্ষণ পর মনে হলো পিছনে কেউ আছে, তাকাতেই দেখল তুরজান।